বাঙালির রক্তে স্বাধীন ভারতে কিভাবে বাঙালিকে কোণঠাসা করে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হয়েছে। বাংলা না জেনে এখন আর পশ্চিমবঙ্গে WBCS হওয়া যাবে না। যে রাষ্ট্রভাষার ভিত্তিতে তৈরি হয়নি তার কোনো রাষ্ট্রভাষা থাকে না। যে দখল অন্যায়, পুনর্দখল ন্যায়, আমরা ন্যায় প্রতিষ্ঠা করব, একদিন সব বাঙালির হবে। আজকে রবীন্দ্রনাথ আমাদের বাঁচাবেন না, আমাদের রবীন্দ্রনাথকে বাঁচাতে হবে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই নিয়ে কত কথা, কত লেখা। একটা ভাষার জন্য একটা লড়াই, একটা আন্দোলন, একটা সংগ্রাম তা ইতিহাসের পাতায় রয়েছে। সেই ভাষাও কি শুধু ইতিহাসের পাতাতেই থেকে যাবে? এই কথা যখন আমি বলছি একজন বাঙালি হয়ে, হ্যাঁ, ভেতর ভেতর খানিকটা লজ্জা হচ্ছে ঠিকই। আসলে আমরা বাঙালিরা রয়েছি, কিন্তু বাংলা ভাষা ভালোবেসে সেটা জানা, তাকে শেখা, তাকে উপলব্ধি করা, সেটা কি দিনে দিনে হয়ে যাচ্ছে? এই প্রশ্নটা করছি আমি নিজে বাঙালি হয়ে। তার কারণ আমাদের চারপাশে যা চলছে, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে সেই খরাজ মুখোপাধ্যায়ের গাওয়া সেই কথাটা যদি বলি, হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই। আসলে এই নিয়ে কথা বলি কারণ শুধুমাত্র তো আত্মবিস্মৃত বাঙালি এই নিয়ে হাহুতাশ করে লাভ নেই, বরং একটু অন্যরকম ভাবে যদি বিষয়টা দেখা যায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। বাংলা পক্ষ একটা সংগঠন তৈরি হলো 2018 সালে। সেই বাংলা পক্ষ 2018 থেকে আজ অবধি যদি আমি বলি, তাহলে বাংলা ভাষার জন্য একদম সিগনিফিকেন্টলি কি কি কাজ করেছে? প্রথমত বাংলা পক্ষ যে লড়াইটা লড়েছে বাংলা ভাষার জন্য তো বটেই, কিন্তু মূলত বাঙালি জাতির এই ভারতে তথা পশ্চিমবঙ্গে অধিকার রক্ষার জন্য। এবার সেগুলো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যেরকম সরকারি চাকরি যেরকম ভারতের প্রতিটি রাজ্যে, সেখানকার রাজ্যের ভাষা বাধ্যতামূলক সরকারি চাকরি পেতে। পশ্চিমবঙ্গে সেটা অধিকাংশ জায়গায় ছিল না। আমরা বাঙালিরা জেনে খুশি হবেন যে প্রায় দীর্ঘ 7 বছরের আন্দোলনের ফলে আমরা WBCS এবং WBPS এই দুটো পরীক্ষায় বাংলার 300 নম্বরের পেপার বাধ্যতামূলক করিয়েছি। অর্থাৎ বাংলা না জেনে এখন আর পশ্চিমবঙ্গে WBCS হওয়া যাবে না আগামী যে বর্ষ থেকে। পুলিশ কনস্টেবল পরীক্ষায় আগে হিন্দি উর্দু ঢোকানোর একটা চেষ্টা হচ্ছিল, অর্থাৎ বাংলা না জেনে পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল হয়ে যাবে। এইটাও আমরা হিন্দি উর্দু ঢোকানোর চক্রান্ত আটকেছি। বিদ্যুৎ দপ্তরে একটা সময় আমরা দেখছিলাম, বিদ্যুৎ দপ্তরে যে WBSEDCL সেখানে এতগুলো চাকরি, সেখানে কোনো বাংলা পরীক্ষা হতো না, ফলে ভিন রাজ্যের লোকজন আমাদের রাজ্য সরকারি একটা সংস্থায় প্রচুর সংখ্যক চাকরি পেয়ে যাচ্ছিল। আমরা সেটা লড়াই করে, আন্দোলন করে, ডেপুটেশন করে আমরা কিন্তু সেখানে বাংলার ভাষার একটি পরীক্ষা ঢুকিয়েছি। আচ্ছা, খাদ্য দপ্তরের ক্ষেত্রেও একই। ফলে কিন্তু আমাদের যে পিস মিল করতে হচ্ছে একটা দপ্তর ধরে ধরে ধরে, এটাই খুব লজ্জার। মানে সার্বিকভাবে সেটা করা যাচ্ছে না কেন, কি মনে হয়? আমার মনে হয় যে এই পশ্চিমবঙ্গে বহিরাগত সংখ্যা শতাংশ এতটা বেড়ে গেছে এবং বেশ কিছু বিধানসভা, লোকসভা এবং পৌরসভা এলাকায় তারা এমন ভোটের জায়গায় নির্ণায়ক হয়ে গেছে, সেই কারণে এক ধরনের তোষণের নীতি চলেছে। কিন্তু অনেকে ভুলে যান যে পশ্চিমবঙ্গে আপনি CPM হলে 5%, কংগ্রেস হলে 7%, মানে মুসলমান হলে 27%, বিজেপি হলে 38%, তৃণমূল হলে 49%, হিন্দু হলে 69%, কিন্তু বাঙালি হলে 86%। এর থেকে বড় মেজরিটি কিন্তু আর কিছু নেই। ফলে আমাদের এই যে আমরা যেন ফ্রি, এটা যাতে না মনে করে কোনো রাজনৈতিক শক্তি, তাই জন্য কিন্তু বাংলা পক্ষ বাঙালিদের ক্রমে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করার লড়াইটা করে। কিন্তু তবুও কি বাংলা পক্ষ সাধারণ মানুষের কাছে ততটা গ্রহণযোগ্য হয়ে উঠতে পেরেছে? কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়েও যদি আমরা বেশ কিছু ইনস্ট্যান্স দেখি গর্গ, কতগুলো উদাহরণ আমি আসানসোলের ঘটনা বলতে পারি, যেখানে একজন বাঙালি ব্যবসায়ীকে মার খেতে হয়েছে। কেন? তার ওই UPI সিস্টেমে বাংলায় সেখানে পেমেন্ট গৃহীত হয়েছে, এটা বলা হয়েছে। মেট্রোতে আমরা দেখেছি যে টিকিট কাটতে গিয়ে সেখানে হিন্দিতে কথা বলতে হবে, না বললে ও আপনি বাঙালি, আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এরকম বহু উদাহরণ রয়েছে। বাংলা পক্ষের মতো একটা সংগঠন যখন রয়েছে, তখন কেন আমাদেরকে ওই হিন্দি অপরিহার্য, হিন্দি না বলতে পারাটা অপরাধ, এই অনুভূতিটা নিয়ে থাকতে হবে? দুটো দিক। প্রথম কথা, যে দুটো ঘটনা বললেন দুটোই প্রকাশ্যে এসছে মূলত বাংলা পক্ষের কারণে, ঠিক আছে? এটা একটা দিক। আসানসোলের ঘটনায় আমরা তারপরে আমাদের যে টিম
পশ্চিম বর্ধমানে আমাদের শক্তিশালী সংগঠন রয়েছে, তারা বুঝতেই পারছেন যেখানে বাঙালি বেশি চাপে সেখানেই বাংলা পক্ষ সংগঠন বড়, তো আমরা সেখানে গিয়ে সমঝে দিয়েছি। এই কেসটি এত যে আপনি যেটা বললেন যে মেট্রোর যে ঘটনাটা যেখানে একটা ছিচিকার পড়ে গেছিল, খুব লজ্জার কথা, পুলিশ কিন্তু কোনো কমপ্লেন্ট এখনো করেনি। ঠিক আছে, যে মাথায় রাখবেন এগুলো কিন্তু ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অ্যাক্ট। কারণ আপনি কারুর নাগরিকত্ব নিয়ে ভুয়া একখানা প্রশ্ন তুলে এরকম থ্রেট করলে এটা কিন্তু একাধিক আইপিসি হোক আর বিএনএস হোক, এর মধ্যে কিন্তু ধারা রয়েছে। কিন্তু এই যে জিনিসটা, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু বাংলা পক্ষের কাছে প্রায় প্রতিদিন 4-5টা করে আসে। ঠিক আছে, কয়েক বছর ধরে বাংলা পক্ষের সাফল্য এখানেই যে এটা এখন খবর হচ্ছে, অর্থাৎ বাঙালির জনচেতনায় এই ভারতের মাটিতে, বাঙালির রক্তে স্বাধীন ভারতে কিভাবে বাঙালিকে কোণঠাসা করে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হয়েছে। এই সেই পাকিস্তানের মতো, যে পাকিস্তানে যারা বাংলা ও বাঙালির পক্ষে কথা বলতো বা বাংলা ভাষাটা পূর্ব বাংলায় বলার চেষ্টা করতো, তাদেরকে কি বলা হতো? তারা ভারতপন্থী, তারা হিন্দুদের পক্ষে, তারা মুসলমানদের মধ্যে বিভেদ করছে। বাংলা পক্ষকে এরকম একই ধরনের নানা রকম অপবাদ শুনতে হয়। কিন্তু যেহেতু আমরা জানি এই 21শে ফেব্রুয়ারিতে যে পূর্ব বাংলার যে লড়াইটা সেটা ন্যায়ের পক্ষে লড়াই ছিল, অধিকারের পক্ষে লড়াই ছিল। এই ন্যায়ের পক্ষে লড়াই কিন্তু শুধু বিস্তৃত হচ্ছে। বাংলা পক্ষ একটা 7 বছরের সংগঠন, এটা এমন একখানা সংগঠন যেটা করলে পয়সা খরচা হয়। ঠিক আছে, নিজের পকেট থেকে। অন্যান্য নানা দল টল করলে কি হয়, আসে টাসে, ঠিক আছে, সে যা দলই হোক, কিন্তু এখানে করলে খরচা হয়। কিন্তু 7 বছরে একখানা সংগঠন প্রতিটি জেলায় যে সংগঠন তৈরি করে ফেলেছে, এবং এই যে আমরা রেড রোডে রয়েছি কলকাতার, এখানে আমরা যে কয়েক হাজার মানুষের সমাবেশ করতে পারছি, এই শক্তিটা যে অর্জন করেছি, এটার মানে হচ্ছে যে বাঙালি আসলে তৃষ্ণার্তভাবে এই হিন্দি সাম্রাজ্যবাদের মরুভূমিতে অপেক্ষা করছিল বাংলা পক্ষের মতো একখানা গঙ্গার শীতল জলের জন্য। বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমরা যে কথাগুলো শুনলাম, সেখানে বাংলা ভাষা বাধ্যতামূলক করা, কিন্তু এখনো পর্যন্ত এই শহর কলকাতার বিভিন্ন স্কুলে আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সেখানে যদি বাবা মা ইংরেজিটা বা হিন্দিটা খুব ভালো না জানেন, সেই বাবা মার ছেলে মেয়ে সেই স্কুলে ভর্তি হওয়া হয় না। এবং যদি কোনোভাবে ডোনেশন বা অন্য কোনো রকমভাবে বিকল্প কোনো উপায় ভর্তি হওয়া যায়ও, তবুও তাকে প্রতি মুহূর্তে হিউমিলিয়েটেড হতে হয়, কারণ তার বাংলাটা ঠিক, মানে বাংলাটাই তার জোরদার জায়গা, ইংরেজিটা ঠিক আসে। আমার কখন লজ্জা লাগে জানেন তো, যখন এই ধরনের ঘটনাগুলো, এখন তো একটা মানে কানেক্টেড পৃথিবী, ফেসবুক সোশ্যাল মিডিয়ার কারণে সকলে সবকিছু দেখতে পায়। আমাদের এখানে এই ঘটনাগুলো যখন সামনে আসে, প্রকাশ্যে আসে, বারবার আসে, তখন এই বাংলাদেশ থেকে মানুষ যখন বলে আপনাদের অবস্থা তো দেখি আমাদের সেই 50-এর দশকের মতো, তখন খুব লজ্জা লাগে, খুবই লজ্জা লাগে। কিন্তু এর সমাধান ভিন্ন রকমের। মানে পূর্ববঙ্গের বাঙালিরা পাকিস্তান ভেঙেছিল, আর আমরা তো বাঙালিরা রক্ত দিয়ে ভারত গড়েছি, ঠিক আছে, ফলে পার্সপেক্টিভটা খুব আলাদা, দৃষ্টিকোণগুলি খুব আলাদা। এই যে যেটা বললেন যে এই স্কুলে এইরকম নেওয়া নেন, আপনি নির্দিষ্ট করে দেখবেন এই সবগুলি দিল্লি বোর্ড অর্থাৎ আইসিএসসি বা সিবিএসসি স্কুল, পশ্চিমবঙ্গ বোর্ডের স্কুলে কিন্তু এই বিষয়টা নেই। এই যে সাম্প্রতিককালে প্রতিটি যে কম্পিটিটিভ পরীক্ষা, যেগুলো মানুষের একখানা স্বপ্ন থাকে যে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, এর যে সকল পরীক্ষাগুলো যে কেন্দ্রীভূত সিবিএসসি সিলেবাসের আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে, নিটের সিলেবাস সিবিএসসির, আইআইটি জেই সিলেবাস সিবিএসসির, মানে এই পশ্চিমবঙ্গ বোর্ডে যারা পড়ছে এরা মেধাবী হতে পারে কিন্তু ফেলনা, এই তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া। এর মাধ্যমে ধাবিত হচ্ছে আমাদের বাবা মারা, বা আমরা একটা মানে এক অর্থে বাজারের একটি শক্তির কাছেই তারা উত্তর দিচ্ছে ছেলে মেয়েকে নিয়ে, তাহলে ওই করে যদি কিছু হয়। প্রশ্নটা হচ্ছে যে এর মূলে রয়েছে যে আমাদের এই বহুভাষিক বহুজাতিক যে যুক্তরাষ্ট্র, এই যে ভারত, সেখানে শিক্ষা, ভাষা, ক্ষমতায় সব যেটা কেন্দ্রীকরণ ঘটছে, এর ফলে যে দিল্লির বোর্ডগুলি ক্ষমতায়ন ঘটছে, যে দিল্লির বোর্ড আপনাকে একটা বাঙালির সন্তানকে ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি পড়াবে, কিন্তু বাংলাকে তার প্রথম ভাষা নিতে দেবে না, বাংলার কোনো জেলার নাম জানতে দেবে না, আপনাকে হর্ষবর্ধনের কথা বলবে কিন্তু শশাঙ্কর কথা বলবে না, আপনাকে একদম দিল্লির ইতিহাস পড়ানো হবে।
মানে দিল্লির ইতিহাস তো আমার ইতিহাস না, আমার ইতিহাস তো বাংলার ইতিহাস, তোমার ইতিহাসটা আমার ইতিহাস, তাহলে আমার ইতিহাস কোথায় গেল? ভূগোলের ক্ষেত্রে কোনো জেলার নাম আপনি 12-এ সিবিএসসি স্টুডেন্ট কাউকে জিজ্ঞেস করে দেখুন যে পশ্চিমবঙ্গের 10টা জেলার নাম বলো, আমি কোন দিকে ডায় বায় আমি এসব মানে উত্তর দক্ষিণ এসব কথা বলছি না, জানবে না। অর্থাৎ এই মাটির থেকে বিচ্ছিন্ন মানুষ তৈরি করা কিন্তু একখানা হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লির প্রকল্প, যারা বাংলাটাকে মূলত বেঙ্গলি বলবে, ঠিক আছে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আস্তে আস্তে বাংলা আমরা মায়ের ভাষা বলি, দিল্লি কিন্তু চায় যেটা আস্তে আস্তে আমার ঠাকুমার ভাষা হয়ে যায়, তাই না? এবং আমাদের ঠাকুমারা বা সেই সময় এর কিন্তু একটা সমাধান আছে, আমি একটা কথা বলতে চাই, যেটা অনেক রাজ্য করেছে এবং খুব লজ্জার কথা পশ্চিমবঙ্গ সেটা করেনি। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অবস্থিত প্রতিটি স্কুলের, প্রতিটি বোর্ডের, প্রতিটি মাধ্যমের, প্রতিটি বোর্ডের, প্রতিটি স্কুলে বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক করো। মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক, কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক, মানে সব তালিকা। শুধু পশ্চিমবঙ্গতে যেন মঙ্গল গ্রহের নিয়ম চলে, আমরা পশ্চিমবঙ্গ আবার ভারতের মধ্যে ফেরত আনতে চাই। আরো একটা বিষয়, এখনো বোধহয় আমাদের রাজ্যেরই, আমাদের বাঙালিদের অনেকের কাছে এটা বোধহয় স্পষ্ট নয় যে হিন্দি আসলে আমাদের রাষ্ট্রভাষা নয়। হিন্দি হয়তো বেশ কিছু জায়গায় কাজে লাগে, হিন্দি আমাদের কাজের ভাষা হতে পারে বিভিন্ন জায়গার ক্ষেত্রে, কিন্তু এটা আমাদের রাষ্ট্রভাষা নয়। এটা এখনো পর্যন্ত বোধহয় সকলের কাছে পৌঁছতে পারেনি। আমার মনে হয় কোথাও গিয়ে এই যে সাম্রাজ্যবাদী শক্তি, হিন্দি, উর্দু এর বিরুদ্ধে বাংলা পক্ষে সোচ্চার হওয়া, আমরা যদি ওই যে মাটির কাছাকাছির কথা আপনি বললেন, কোথাও গিয়ে যদি ওখান থেকেই শুরু করা যায় তাহলে জিনিসটা আরো সহজ সরল হয় নাকি? আসলে দুই দিক থেকেই। এই যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়, কিন্তু ব্যাপকভাবে মানুষের মধ্যে যে মিথ্যা কথাটা ছড়িয়ে দেওয়া হয় যে হিন্দি রাষ্ট্রভাষা, প্রথম কথা বোঝার নেওয়া দরকার যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, ঠিক আছে। এই যে কথাটা, ভারত একটি বহুজাতিক রাষ্ট্র, ভারত ভাষার ভিত্তিতে তৈরি হয়নি। যে রাষ্ট্র ভাষার ভিত্তিতে তৈরি হয়নি তার কোনো রাষ্ট্রভাষা থাকে না। পাকিস্তান এই পাকামোটি করতে গিয়ে আমরা জানি কি অবস্থা তার হয়েছে, ঠিক আছে। আজকে তারা দুটুকরো হয়ে গেছে। ফলে হিন্দি সাম্রাজ্যবাদীরা এই বারবার রাষ্ট্রভাষা বলে আসলে ভারতের ঐক্য এবং সংহতিকেই বিপন্ন করে। এবং সাধারণ মানুষের, তারা যখন একখানা আমাদের ভেঙ্কাইয়া নাইডু যে কিনা উপরাষ্ট্রপতি ছিল, তার মুখ থেকে এই মিথ্যে কথাটা শুনে যে হিন্দি রাষ্ট্রভাষা, আমাদের এক্স যে মারা গেছেন এখন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, তিনি যখন লোকসভায় বলেন যে হিন্দি হচ্ছে রাষ্ট্রভাষা, মিথ্যে কথাটি বলেন। অথবা দেখেন যে ভারত সরকার আর কোনো ভাষা না, ঠিক আছে, কোভিডের সময়ও খুব করে সে হিন্দি শোনাবে, ঠিক আছে। ইউএনএ কেউ হিন্দি বোঝে না সারা বিশ্বে, কিন্তু ইউএনএ আমাদের মানে কোটি কোটি টাকা দিয়ে সেখানে হিন্দিতে সব তর্জমা করা হবে। আপনি কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে, ঠিক আছে, আপনি আয়কর হিন্দিতে জমা দিতে পারেন। তার মানে এই বাংলা ভাষা আয়কর জমা দিতে পারেন না, কিন্তু বাঙালি থেকে আয়কর নিতে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি ব্যাংকে গিয়ে বাংলায় ফর্ম পাবেন না, হিন্দিতে পাবেন। আপনি পোস্ট অফিসে গিয়ে ফর্ম পাবেন না, বাংলাতে, হিন্দিতে পাবেন। এমনকি আপনি বাংলায় এখন যেটা চিরাচরিত আমরা করে এসছি, আমরা চিঠি লিখবো কাউকে, ঠিক আছে, রেজিস্ট্রেড পোস্ট বা যা কিছু, বাংলায় মানে ঠিকানা লিখলে নিচ্ছে না। এটা পরের কারণ রয়েছে। তার কারণ ওদিকে যে বসে আছে সে বাঙালি নয়, সে বাংলা পড়তে পারে না। অর্থাৎ পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি ব্যবস্থাটি পুরোপুরি একটি বহিরাগত, অধ্যুষিত, ইউপি, বিহার, ঝাড়খণ্ড এখানকার লোকজন দ্বারা অধ্যুষিত ব্যবস্থা। এবং এই ব্যবস্থাটা কেন? তার কারণ কেন্দ্রীয় সরকারি পরীক্ষা হিন্দিতে হয় কিন্তু বাংলায় হয় না। আপনি একটু কল্পনা করে দেখুন, যদি সব কেন্দ্রীয় সরকারি পরীক্ষা যদি বাংলা আর ইংরেজিতে হতো, তাহলে কারা পেত? খুব বেশি বাঙালিরা পেত। এটা কি মেধার জন্য পেত? তা না, সে তার একখানা বিশেষ সুবিধা প্রাপ্ত হচ্ছে তাই বলে পেত। কিন্তু আমরা তো ভারতের সকলের সমান, তাহলে একইভাবে এই হিন্দুস্তানিরা যে পাচ্ছে ইউপি, বিহার, ঝাড়খণ্ডের, এটা তো বিশেষ সুবিধা পাচ্ছ, মেধার কারণে পাচ্ছে না। এটা কি মনে হয় যে শুধুই দোষ সাম্রাজ্যবাদী শক্তির, যারা আমাদের ওপর কিছু একটা আরোপ করতে চাইছে? আমাদের নিজেদের কোনো দোষ নেই, বাঙালিদের কোনো দোষ নেই? প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নটা আমাদের বারবার কিন্তু মাথায় রাখতে হবে যে অন্ধকার গলিতে মেয়ের হাঁটা কিন্তু ধর্ষণের কারণ নয়, ধর্ষকই ধর্ষণের কারণ, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয় কথা, এটাও ঠিক যে আমাদের এই অন্ধকার গলিগুলোকে আলোকিত করতে হবে এবং দরকার পড়লে প্রতিটি মেয়ের হাতে
পেপার স্প্রে দিতে হবে যদি দর্শকরা ততটাই ঠিক। মানে বেপরোয়া হয়। তো তাই একই রকমভাবে এই আলোকিত করা, তার মানে হচ্ছে সমান অধিকার প্রতিষ্ঠিত করা। কেন্দ্রীয় সরকারের যে হিন্দিকে একটা বিশেষ রকম স্থান দেওয়া হয়েছে ভারতের সংবিধানে, এটি রদ করে প্রতিটি আমাদের যে মাতৃভাষা রয়েছে তামিল, বাংলা, কান্নাড়া, এদের একই রকম সমান মর্যাদা দেওয়া এক। দ্বিতীয় কথা, প্রতিটি কেন্দ্রীয় সরকারি চাকরি প্রতিটি ভাষায় নেওয়া, ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গে যে সেন্টারগুলো সেখানে বাংলা ভাষায় নেওয়া, এবং পশ্চিমবঙ্গে যারা পোস্টেড হবে তাদের বাংলা ভাষা পরীক্ষা তাদের এনশিওর করা, তবে সেখানে পোস্টেড হবে, ঠিক আছে, এই জিনিসগুলি করা। কিন্তু একই সঙ্গে আবার প্রতিরোধ, এই যে বললেন যে আসানসোলের ঘটনা, এই যে বললেন যে মেট্রোতে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা তো অহরহ। দেশের অন্য অন্য রাজ্যেও যেখানে বাঙালিরা রয়েছেন, এই বাংলাদেশের আনরেস্ট চলার পর থেকে তাদেরকে বলা হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে উঠে যেতে বলা হয়েছে, সরে যেতে বলা হয়েছে। তার কারণ তার মাতৃভাষা বাংলা, তার মুখ থেকে বাংলাটাই বেরোচ্ছে এবং সে কারণে সে বাংলাদেশ, এই তকমাটাও পেতে হচ্ছে। এই ভয়ঙ্কর যে জিনিসটা, এটা গত বছর দশেকে হচ্ছে আমরা দেখছি, এবং মানে অদ্ভুত ইতিহাসের খেলা। যে বাঙালি না থাকলে ভারত হয়তো স্বাধীন হতো না, এই রেড রোড যেটাকে আমরা বলি, এটাকে কুইন্স ওয়ে বলা হতো হয়তো, ঠিক আছে, তাদেরকে আজকে বলা হচ্ছে বিদেশি, পররাষ্ট্রের নাগরিক। এবং খুব ইন্টারেস্টিং যে এগুলো একাধিক রিসেন্টলি উড়িষ্যা থেকে হাজার হাজার বাঙালিকে, মূলত হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, এখানকার বাঙালিকে তাড়ানো হলো বাংলাদেশি বলে। তারপরে রাজস্থানে করা হয়েছে, জয়পুরে, ছত্তিশগড়ে করা হয়েছে, দিল্লিতে, নয়ডা, গুরগাঁও এসব এলাকায় করা হয়েছে। অনেক ক্ষেত্রে এসব জায়গায় যারা পরিযায়ী, যারা বাঙালি যান, যারা হোয়াইট কলার জব, মানে একটু অফিস টফিসে কাজ করেন, ফ্ল্যাটে ফ্ল্যাট থেকে নামেন, ফ্ল্যাট থেকে ঢুকে, তারা বুঝতে পারেন না যে সাধারণ খেটে খাওয়া বাঙালির কি অসুবিধা হয়। আবার একই সঙ্গে আমরা একথাটাও দেখছি যে বাঙালি যারা এখানকার, তারা কাজের জন্য বাইরে যাচ্ছে, আর এইখানে কিন্তু ফিল্ড আপ হয়ে যাচ্ছে বহিরাগত দ্বারা। এর দু তিনটে সমাধান রয়েছে। এক হচ্ছে যে বাঙালি এত বাইরে যেতে হচ্ছে কেন? এই যে পশ্চিমবঙ্গে এতগুলো যে শিল্পাঞ্চল, খড়গপুর হোক, হলদিয়া হোক, গঙ্গার দুই পার হোক, এই যে ডানকুনিতে যে লজিস্টিক সেক্টর তৈরি হয়েছে থেকে শুরু করে, রঘুনাথগঞ্জ থেকে শুরু করে, যে বড়জোড়া থেকে শুরু করে, যে এই যে বানতলায় 5 লাখ চাকরি আছে, 5%ও বাঙালি নেই, ঠিক আছে। তারপরে ধরুন যে এখন নতুন যে শিলিগুড়ি জলপাইগুড়ি যে করিডোরে যে জবগুলো তৈরি হচ্ছে, এই বাঙালি নিচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারকে ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে। প্রথম কথা, আমি বাইরে গিয়ে অপমানিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, মারও খাচ্ছি। এমনকি আপনার মনে থাকবে হয়তো, মালদার একজন বাঙালিকে রাজস্থানে অন ক্যামেরা পুড়িয়ে মারা হয়েছিল, ঠিক আছে, মানে এতটাই ঘৃণা বাঙালির প্রতি। আমরা যেটা বলতে চাই যে আমার প্রথম কথা হচ্ছে, ওখানে গিয়ে এরকম একটা ঘটলো, তারপরে তাকে আমি কোনো রকমভাবে নিয়ে আসলাম, তার জায়গায় ভূমিপুত্র সংরক্ষণ করে এই পশ্চিমবঙ্গ আস্তে আস্তে যে পূর্ব বিহারে পরিণত হচ্ছে, এই জিনিসটাকে রোধ করা এক। আর দ্বিতীয় কথা, যদি খেলা ওরা এইভাবে শুরু করে যে বাংলা বললে বাংলাদেশি, আচ্ছা পাকিস্তানের ভাষা কি? উর্দু। আচ্ছা তাহলে নওয়াজ শরীফ বা ইমরান খান এককে কি বলে? এক। দুইকে কি বলে? দো। 10কে কি বলে? 10। 11কে কি বলে? 11। আমরা যদি বাংলার মাটিতে যারা 1কে 1 বলে, 2কে 2 বলে, 10কে 10 বলে, আর 11কে 11 বলে, তাদের ধরতে শুরু করি, কেমন হবে? আমি ঠিক এইখানেই জানতে চাইবো, আমাদের ডেইলি লাইফে প্রত্যেক দিন আমি চাই প্রতিকার, এই যে প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হচ্ছে, আমি কয়েকটা ইনস্ট্যান্ট, তাই তো বললাম, আলো চাই এবং পেপার স্প্রেও চাই। সেই মুহূর্তে আমাদের কি করতে হবে আমি জাস্ট জিজ্ঞেস করছি। আমি একটা অ্যাপ বাই ক্যাব বুক করলাম, আমি দেখতে পাচ্ছি জলজল করছে যেই নামটা, সেই নাম একজন বাঙালির, কিংবা আমি ধরে নিলাম একজন অবাঙালির কাছেই আমার বুকিংটা গেল। যদি বাঙালির ক্ষেত্রে হয়, আমি দেখতে পাচ্ছি অমুক দত্ত, অমুক চট্টোপাধ্যায়, অমুক সাহা, এরকম নাম, কিন্তু তিনি আমার সঙ্গে হিন্দিতেই কথা বলে যাচ্ছেন। হ্যাঁ ম্যাম আপকো কাহা জানা है। আমি তার সাথে বাংলায় কথা বলছি এবং বলছি আপনি বাঙালি না, বাংলায় কথা বলুন। তিনি আমার কথা ইগনোর করে যাচ্ছে। আমার সেই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত? আমার যদি ছোট ছোট স্টেপ ফেলতে হয়, তাহলে প্রথম স্টেপ এখানে কি ফেলা উচিত আমার? দেখুন, প্রথমত হচ্ছে যে আমার যে অভিজ্ঞতা, আমি একদিন একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে আমি এই একটা এই ক্যাব কোনো একখানা নিয়ে পরপর আমি বুক ক্যান্সেল এটা করেছিলাম, ঠিক আছে। 10টার মধ্যে 8খানা বাঙালি ছিল না, ঠিক আছে।
অর্থাৎ আপনার মার্কেটটা ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, অথচ পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি গাড়ি চালাতে জানা বাঙালির কোনো অভাব আছে এরকম কিন্তু কোনো গল্প নেই। কোনো একভাবে নদিয়ার থেকে কলকাতার দূরত্ব বা মেদিনীপুর থেকে কলকাতার দূরত্ব বেশি হয়ে গেছে, আর ছাপড়া, মধুবনী, বৈশালী, আজমগড় থেকে কলকাতার দূরত্ব খুব কমে গেছে। ঠিক আছে, এই দূরত্বটা স্বাভাবিক জায়গা আবার ফেরত আনা, এটা হচ্ছে প্রথম। ঠিক আছে, কি করব তখন? ওই অবস্থায়, একদম ওই অবস্থায় তো একটুখানি লজ্জা দেবেন। কিভাবে? একটুখানি লজ্জা দেবেন যে ভাই, তোমার মা যদি তোমার এই ক্যাবটা তোমার নিত, ঠিক আছে, তুমি এইভাবে এই কথাগুলি ব্যবহার করতে? ভেবে দেখো না, আমি তো তোমার জাতির একখানা বোন, তাই না? আমি তোমাদের জাতির একখানা ভাই। তাহলে নিজের মাটিতে যদি তুমি হিন্দি বলো, তাহলে কদিন পরে আর বাংলা বলা লোককে এই সেক্টরেই লাগবে না। তাই বাংলা বলে নিজের চাকরিটা বাঁচাও। বাঙালিদের পরিষেবা দিতে বিভিন্ন 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 সার্ভিস আমরা তাকে তো কনফিডেন্স দেওয়া দরকার আসলে, তাই না? অবশ্যই আমরা বাঙালিরা এখানে বসে মানে সেও খুব উৎফুল্ল হয়ে হিন্দি বলছে না, না ডেফিনেটলি না, সে এই সাম্রাজ্যবাদী পরিপ্রেক্ষিতে একদম এই পরিমণ্ডলে হ্যাঁ একদম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই তার কারণ হচ্ছে খুব ইন্টারেস্টিং। হিন্দি বললে যা বলুক আপনি কিন্তু নিয়ে নেন, কিন্তু সে যদি প্রথমেই বাংলা বলতে শুরু করে অনেক বহিরাগত ক্যান্সেল করে দেয়। তাহলে বাঙালিকে ওটা শুরু করতে হবে। তাহলে যখন আমরা বাঙালিরা এখানে বসে কোনো একটা সার্ভিস প্রোভাইডার কারোর থেকে কোনো একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে যখন আমরা কথা বলছি, হতেই পারে আমার মা হিন্দিতে ভালো করে কথা বলতে পারে না, স্বাভাবিক, সে বাংলাতেই পুরোটা বোঝাবে, কিন্তু ওপার থেকে যিনি রয়েছেন তিনি বাংলায় বসে সার্ভিস প্রোভাইড করছেন, অথচ তিনি হিন্দিতে কথা বলছেন। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে পরিষেবা ঠিক আছে, আর কথা বলে কি হবে, না ওদের সাথে কথা বলে কোনো লাভ হয়নি। এই সব ক্ষেত্রে ওভার দ্য ফোন আমরা কি করতে পারি? একদম খুব স্পষ্ট। প্রথম কথা এটা জানা দরকার, এই যে আমরা বারবারই আমিও যে ভুলটা করলাম, কারণ এই জিনিসগুলো এত বেশি গভীরভাবে আমাদের মাথায় ঢুকে গেছে, যে তুমি যদি তোমার মায়ের সাথে কথা বলতে এই কথাটা বললাম, আসলে তার বোনের সঙ্গে কথা বললেও একই ব্যাপারটা হতো। শেষ সাম্প্রতিকতম জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে 86% বাঙালি, এবং এই 86% বাঙালির মধ্যে 83% বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় পারদর্শী নয়। ঠিক আছে, তার মানে সব বাঙালি হিন্দি জানে, এটা একটা ভুয়া কথা এক। এবং কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী হিন্দি জানা মানুষ জনশতাংশের দিক থেকে বাংলা একদম নিচের দিকে। ঠিক আছে, এক। দ্বিতীয় কথা হচ্ছে কাস্টমার সার্ভিস। পৃথিবীতে কোথাও হয় না যে কাস্টমার সার্ভিসের ভাষায় কথা বলে, যে বস সার্ভেন্টের ভাষায় কথা বলে, সার্ভিস, তাই না? তুমি কাস্টমার সার্ভিস মানে তোমাকে মাল বেচো, আমার পকেট থেকে পয়সা বার করবে। আমার পকেট থেকে পয়সা বার করতে আমাকে তোমার ভাষা বলতে হবে? এটাই মানে কি ভয়ঙ্কর কথা। এবং ভেবে দেখুন, সকল বাঙালি একটু ভেবে দেখবেন, দিনে কটা এরকম কল পান? একটা, দুটো, তিনটে বা নানা সময়। এবার সারা বছরটা কল্পনা করুন। আপনার এই হিন্দিতে এই মেনে নেওয়া, আদো কথা বলা বা না বুঝে নানা ভুল করা, ঠিক আছে, এগুলো যদি আপনি একটু বলতেন না বাংলা ছাড়া বুঝি না, বাঙালিকে দাও, ঠিক আছে, এটা যদি গণ আন্দোলন হিসেবে আমরা করতাম, তাহলে কিন্তু বসের কাছে যেত তাদের, কারণ সে তো পয়সা বার করতে চায়। এগুলো হিন্দি দিয়ে পয়সা পেয়েছে, তাহলে বাংলা দিয়ে পয়সা বার করাবো। এর মানে কতগুলো চাকরি হতো কাস্টমার সার্ভিসে, বিপিও সেক্টরে, কেপিও সেক্টরে। ভেবে দেখবেন, আমরা যদি আমরা প্রথম কথা হচ্ছে যে বহিরাগতরা আমাদের পুঁজি দখল করেছে, চাকরি দখল করেছে, এলাকা দখল করেছে, বাজার দখল করেছে, টেন্ডার দখল করেছে, এখন জনবিন্যাস এবং জনপ্রতিনিধিত্বও দখল করছে। কিন্তু এই বাজার মানে আমার পকেট থেকে চুরি করছে, ঠিক আছে, মানে টাকা নিচ্ছে, চুরি করছে বলবো না, টাকা নিচ্ছে, সে সময়ও যদি আমার ভাষাটা না বলে, তাহলে তো আমি দাস হয়ে গেলাম নিজের মাটিতে, তাই না? মানে আমি কি কেবলই বাজার, মানে আমি কি কেবলই শুধু এরকম ভাবে পকেটে দিয়ে দেবো, হ্যাঁ ভাই ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ? এটা তো ঠিক নেই, হ্যাঁ, এটা তো ঠিক না। এবং পৃথিবীতে কোনো জাতি নিজের মাটিতে নিজের ভাষার প্রাধান্য, এবং প্রাধান্য বলতে শুধু গান বাজনা আবৃত্তি কবিতা এতে নয়, প্রাধান্য বলতে পুঁজির ক্ষেত্রে, প্রাধান্য বলতে জনবিন্যাসের ক্ষেত্রে, প্রাধান্য বলতে প্রেমের ভাষা, প্রাধান্য বলতে রাগের ভাষা, দ্রোহের ভাষা, এইগুলো যদি না হয় তাহলে কিন্তু সেই জাতির অস্তিত্ব সেই মাটি থেকে মুছে যায়। ব্রিটিশরা কিন্তু টাকা লুটেছিল, ব্রিটিশরা সাম্রাজ্যবাদী ছিল, কিন্তু উপনিবেশবাদী ছিল না। এখানে প্রচুর ব্রিটিশ আসেনি। হিন্দি সাম্রাজ্যবাদ নিয়ে ভয়টা হচ্ছে হিন্দি উর্দু সাম্রাজ্যবাদ, ঠিক আছে, কারণ যতগুলো জিতেন তেওয়ারি আছে ততগুলো জাভেদ খানও আছে,
ঠিক আছে, তারা কিন্তু, এবং তাদের পেছনে দিল্লি আছে, তারা কিন্তু শুধু টাকা লুট করছে তা না, জনবিন্যাস বদলে দিচ্ছে। ব্রিটিশরা যখন চলে গেল বাংলা বাঙালিরই থাকলো, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা আর থাকছে না। বাড়া বাজার হয়ে গেছে, যে বুড়ো শিবের নামে যে বুড়ো বাজার, এবং রবীন্দ্রনাথের যে মানে জোড়াসাঁকোয় যে বাড়ি, তার আশপাশে বাংলা শোনা যায় না। রবীন্দ্রনাথের বাড়িটি বেঁচে গেছে, তার কারণটা রবীন্দ্রনাথের বাড়ি ছিল। এবং একদম রিসেন্ট একটি ঘটনা, সেখানে রিসেন্ট না, কয়েক বছর আগের ঘটনা, একজন মেনকা গান্ধী কেন্দ্রীয় মন্ত্রী যখন এসেছিল রবীন্দ্রনাথের বাড়ি খুঁজতে, তখন কোন গলিটা বুঝতে পারেনি, তার যে কেন্দ্রীয় পুলিশ জিজ্ঞেস করেছে, বলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, ঠিক আছে। খুঁজতে বেরিয়েছিল, লোকাল লোকজন করে একজনকে ডেকে এনেছিল, রবীন্দ্রনাথ তেওয়ারি, সে এই করতে করতে হ্যাঁ বলিয়ে, ঠিক আছে। তারপরে এটা বুঝে, তখন এরা একটু বোঝায় কি এসব কি ব্যাপার, তখন এর ভাই বুঝিয়েছে রবীন্দ্রনাথ, আরে ও রবীন্দ্রনাথ, ঠিক আছে, এইভাবে বুঝিয়েছে। তখন একজনের উত্তর ছিল খুব ইন্টারেস্টিং, আরে ও তবলা পাট্টি কা বুড়ুয়া जो গানা বানা লিখতা থা। এটা হাসির ব্যাপার হতে পারে, কিন্তু আমরা কিন্তু এটা বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করতে হবে। আইন সংবিধান মেনে বাঙালিকে কিন্তু এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাদের একদম এই ওয়াক দ্য টক অবশ্যই বাংলা ভাষা নিয়ে, এবং বাংলা পক্ষের সাধারণ সম্পাদক যখন সঙ্গে রয়েছেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আসলে আমরা হা হুতাশ না করে ওই কি করতে পারি বাঙালি হিসেবে, আজও বাঙালি তো দমে যেতে পারে না। বাঙালির একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে আরো কি করে সমৃদ্ধ করা যায় আগামী দিনে, এই নিয়েই তো আলোচনা। আমি একদম শেষ জানতে চাইবো গর্ব আপনার কাছে, এই যে আপনি যুদ্ধের কথা বললেন, সত্যি যুদ্ধটা লড়তে হবে। এই বাংলা পক্ষ হাত ধরে সাধারণ মানুষ, সাধারণ বাঙালি কি করে যুদ্ধে জয়ী হতে পারে? বাংলা পক্ষের আগামী দিনের কর্মসূচি কি হতে পারে, কি রূপরেখা থাকবে? বাংলা পক্ষ বাঙালির জন্য একটা খুব সুন্দর বাংলা বানাতে চায়। এই যে দেখছেন, এই যে রেড রোড, এই যে আমরা পাশে ফোর্ট উইলিয়ামের পাশে আছি, যেখানে বর্গীদের একখানা যে দুর্গ, যারা বাঙালির উপর খুন ধর্ষণ লুট করেছিল, তাদের নামে কেন্দ্রীয় সরকার ফোর্ট উইলিয়ামের পুনর্বার নামকরণ করেছে। বাংলা পক্ষ যে বাংলা বানাবে, এটা সুভাষ দুর্গ হবে সেখানে। এই যে এপাশে দেখছেন যে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো গাছ দিয়ে ঢেকে গেছে, কিন্তু ওর পারে যে কর্পোরেট অফিসগুলো, ঠিক আছে, এখন বাঙালি মোটামুটি যদি তাকায়, একটা ছতলা বিল্ডিং থেকে, ছতলা বিল্ডিংয়ের ওপরে যে বিল্ডিংগুলো, এগুলো একটাও বাঙালির হয় না, সেগুলো বাঙালির হবে। আমাদের যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, এইটি বাঙালির হবে। তার কারণ মাথায় রাখবেন যে যারা এসছিল সোনার কেল্লার দেশ থেকে, তারা কিন্তু সোনা নিয়ে আসেনি, এই বাংলাকে লুণ্ঠন করে সোনা করেছে। তারা 1943-এ বড় বাজারে কালোবাজারি মজুদদারি করে 60 লাখ বাঙালিকে খুন করে, সেই রক্তর ওপর কিন্তু ব্রিটিশদের ফেলে যাওয়া যে শিল্প ব্যবস্থা, সেটা এই রেডি ক্যাশ দিয়ে দখল করে আমাদের ওপর এই জিনিসটি করেছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা বুঝে গেছি, ঠিক আছে, যে জাগ্রত হয়ে গেছে সে আর ঘুমোতে পারে না, ঠিক আছে। একবার কেউ যদি বাঙালি জাতীয়তাবাদী হয়ে যায়, তার কিন্তু ঘুম নেই, ঠিক আছে। আমরা অতন্দ্র প্রহরী, আমরা বাংলার পুঁজি বাজার চাকরি জমি সবকিছু বাঙালির হাতে আবার অর্পণ করব। যেরকম আমরা, আমাদের তো আসলে ন্যারেটিভটা তো মাটির ন্যারেটিভ। আমরা যেরকম চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বলি না, তার কারণ আমার মাটিতে একটি অস্ত্রাগার, আমাদের বীর সূর্য সেন শুধু লুণ্ঠন করতে পারে না, ওটা অস্ত্রাগার পুনর্দখল। তাই আমরা বলি বাংলা পক্ষ থেকে যে দখল অন্যায়, পুনর্দখল ন্যায়, আমরা ন্যায় প্রতিষ্ঠা করব, একদিন সব বাঙালির হবে। আমরা খুব ভালোভাবে বাঁচতে চাই। এটা আলো হাসির দেশ আমাদের। এত যে লড়াই বাংলা পক্ষ বাড়ছে, এত সহযোদ্ধারা লড়াই করছে, আমরা চাই যাতে ভবিষ্যতে কোনো বাংলা পক্ষ না লাগুক, যাতে কিনা প্রতিটি বাঙালি বাংলা পক্ষ হয়ে উঠুক। পশ্চিমবঙ্গে বিধানসভায় 296টা বিধায়ক বাংলা পক্ষ হয়ে উঠুক, লোকসভায় 42টা এমপি বাংলা পক্ষ হয়ে উঠুক। কারণ আমরা মনে করি যে আমাদের সন্তানদের মুখের হাসি হচ্ছে আমাদের ভয়ঙ্করতম প্রতিশোধ। একেবারে শুধুমাত্র বাংলা পক্ষ বাঙালির জন্য কেন হবে? আসলে সব বাঙালি হোক বাংলার পক্ষে। যে লড়াইটা শুরু হয়েছে, সেই লড়াইটা চলতে থাকুক। আর ওই 21শে ফেব্রুয়ারি, এই একটা দিন বাঙালির অস্মিতা জাগিয়ে না তুলে প্রতিটা দিন হোক বাঙালি। একটা ছোট কথা বলতে চাই, হয়তো ধৃষ্টতার প্রশ্ন নয়, এটা কঠিন বাস্তবতার প্রশ্ন। আজকে রবীন্দ্রনাথ আমাদের বাঁচাবেন না, আমাদের রবীন্দ্রনাথকে বাঁচাতে হবে।
সত্যি এরপর আর কিছু বলার থাকে না, কারণ এই এই লড়াইটা একদিনে না হোক, একদিন তো নিশ্চয়ই সফল হবে। আপাতত এখানেই শেষ করছি। গর্গকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা।